Dear students, welcome to my class. This is lecture 5. Today I will discuss about some important verbs যেগুলো হয় ফ্যাক্টিটিভ ভার্ব, কগনেট, লিঙ্কিং, অ্যাকশন, ডিফেক্টিভ, ইম্পার্সোনাল, প্রভাব, রিফ্লেক্সিভ, কসিভিস। ওকে, লেট মি স্টার্ট। তো ফার্স্ট ওয়ান আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব দেখো, যে সকল ভার্ব বাক্যের অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্যের অর্থ পূর্ণ করার জন্য অতিরিক্ত কোনো ওয়ার্ডের দরকার পড়ে সেই ভার্বগুলোকে বলবো কি ফ্যাক্টিটিভ ভার্ব। আমি আবার বলতেছি, যে সকল ভার্ব বাক্যের অর্থ পূর্ণ করার জন্য অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্যের অর্থ পূর্ণ করার জন্য অতিরিক্ত কোনো ওয়ার্ডকে গ্রহণ করে বা দরকার পড়ে সেই টাইপসের যে ভার্বগুলো তাদেরকে বলে কি ফ্যাক্টিটিভ ভার্ব। তো আমি যদি একটা উদাহরণ লিখি, যেমন লিখলাম উই মেড হিম, দেন ডোন্ট। তাহলে এখানে দেখো তো এটা কি, যেটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা অবজেক্ট। এখন আমরা তাকে বানালাম, তো একটা কোয়েশ্চেন থেকে আমরা তাকে কি বানালাম। তাহলে এখানে দেখো এটা হচ্ছে বাক্যের অবজেক্ট থাকা সত্ত্বেও এই ভার্বটা কি করতে পারতেছে না, বাক্যের অর্থ কমপ্লিট করতে পারতেছে না। তো তার কি দরকার, এক্সট্রা একটা ওয়ার্ড দরকার। তো আমি এখানে কি লিখতে পারি চেয়ারম্যান, লিখতে পারি কি লিডার, ডিআর, লিখতে পারি কি ক্যাপ্টেন, CAPTAIN, ক্যাপ্টেন। তাহলে এখানে দেখো তো, এখন যদি বলি উই মেড হিম চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান বানালাম বা লিডার বা ক্যাপ্টেন, এখন সে কি করতে পারলো, বাক্যের অর্থ পূর্ণ করতে পারলো। তাহলে সেই জন্য এই ভার্বটাকে বলা হয় কি ফ্যাক্টিটিভ ভার্ব, আর এই ওয়ার্ডগুলোকে বলা হয় কি ফ্যাক্টিটিভ অবজেক্ট। এখন এখানে সে কয়টা অবজেক্ট নিল, দুইটা, সেজন্য এটাকে বলা হয় কি কর্মক্রিয়া। তাহলে ফ্যাক্টিটিভ ভার্বের বাংলাকে বলা হয় কি কর্মক্রিয়া। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব, আর এটা হলো কি আমাদের ফ্যাক্টিটিভ অবজেক্ট। এখন আমরা একটু দেখি যে কোন ভার্বগুলো সাধারণত ফ্যাক্টিটিভ ভার্ব হিসাবে কি ইউজ করা হয়। তাহলে নোট, তাহলে এখানে দেখো মেক, তারপর সিলেক্ট, তারপর হচ্ছে ইলেক্ট, তারপর হচ্ছে নমিনেট, দেন হচ্ছে নেম, দেন কি কল, দেন চুজ। এই ভার্বগুলো সাধারণত ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তো আশা করি এটা বুঝতে পারছো, ফ্যাক্টিটিভ ভার্ব মানে কি দ্বিকর্মক্রিয়া। এখন আমরা পড়ব নাম্বার 2 কগনেট ভার্ব। তাহলে এখন আমরা পড়ব কি কগনেট ভার্ব। তাহলে কগনেট ভার্ব, এটার বাংলা হচ্ছে সমধাতুজ ক্রিয়া। এখন দেখো, যে সকল ভার্ব তার সমজাতীয় কোনো নাউন ফর্মকে, তার সমজাতীয় কি করবে, নাউন ফর্মকে অবজেক্ট হিসাবে গ্রহণ করে, সেটাকে আমরা কি বলবো কগনেট ভার্ব। আমি আবার বলতেছি, যখন কোনো ভার্ব তার সমজাতীয় নাউন ফর্মকে অবজেক্ট হিসাবে গ্রহণ করে, দিস ইজ কল্ড কগনেট ভার্ব। তো আমি যদি একটা উদাহরণ লিখলাম কি জেরি স্লিপড এ সাউন্ড স্লিপ। তাহলে এখানে দেখো তো স্লিপ মানে ঘুমানো, সে ঘুমিয়েছিল, কীরকম ঘুম, এ সাউন্ড কি স্লিপ। তাহলে এই ভার্ব কী করলো, তার সমজাতীয় কোনো নাউন ফর্মকে কী করলো, অবজেক্ট হিসাবে গ্রহণ করলো। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড কগনেট ভার্ব, আর এটাকে বলবো কি আমরা কগনেট অবজেক্ট। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা পড়বো একটু অবজেক্ট কমপ্লিমেন্ট সম্পর্কে। তাহলে কমপ্লিমেন্ট কাকে বলে, কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে দেখো ভার্বের পরবর্তী কোনো অংশ, মানে ভার্বের পরবর্তী নাউন বা অ্যাডজেক্টিভ যদি ওই সাবজেক্টকে নির্দেশ করে, তাহলে এই নাউন বা অ্যাডজেক্টিভকে বলা হয় কি কমপ্লিমেন্ট। আমি একটু যদি লিখে দিই, এটা গুরুত্বপূর্ণ কমপ্লিমেন্ট। তাহলে ভার্ব এর পরবর্তী নাউন বা অ্যাডজেক্টিভ যদি কি করে, সাবজেক্টকে নির্দেশ করে, যদি সাবজেক্টকে নির্দেশ করে বা বোঝায়, তবে ওই নাউন বা অ্যাডজেক্টিভকে কমপ্লিমেন্ট বলে।
তাহলে এখানে দেখো ভার্বের পরবর্তী যে নাউন অথবা অ্যাডজেক্টিভ সেটা যদি কি করে সাবজেক্টকে বোঝায়, তখন সেই নাউন বা অ্যাডজেক্টিভটা আমরা কি বলবো কমপ্লিমেন্ট। তো এখানে একটু উদাহরণ লিখি, দেখো হানি হানি টেস্ট কি সুইট, মধু কি লাগে মিষ্টি লাগে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে বাট, এরপরে কি আছে একটা অ্যাডজেক্টিভ, বাট কাকে বোঝাচ্ছে হানি কি বোঝাচ্ছে। তাহলে এই যে সুইট অংশটা এটা অবজেক্ট হবে না, এটা কি হবে আমাদের কমপ্লিমেন্ট, এটা আমাদের কি হবে কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হবে কমপ্লিমেন্ট হবে। ওকে, তাহলে এখন আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্ব, একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব করার জন্য আমাদের কমপ্লিমেন্ট জানা দরকার ছিল। এখন আমরা করব লিঙ্কিং ভার্ব, খুবই গুরুত্বপূর্ণ। তো লিঙ্কিং ভার্বের আরও দুইটা নাম আছে, এটাকে বলে কি কোপুলেটিভ ভার্ব, কোপুলেটিভ, দেখো কোপুলেটিভ ভার্ব অথবা এটা বলে প্রসেস ভার্ব। তাহলে এই দুইটা নামেও লিঙ্কিং ভার্বকে ডাকা হয়। একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, কোয়েশনে অনেক সময় কোপুলেটিভ ভার্ব থাকে, তাহলে কোপুলেটিভ লিঙ্কিং বোথ আর সেম, আর এখানে হচ্ছে প্রসেস ভার্ব, এই নামে রাখা হয়। এখন লিঙ্কিং ভার্বটা কি দেখো, তাহলে যে সকল ভার্ব সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী যে অংশ থাকে সেটাকে এক বা অভিন্ন রূপে প্রকাশ করে তাদেরকে আমরা কি বলবো লিঙ্কিং ভার্ব বলবো। আমি আবার বলি যে সকল ভার্ব সাবজেক্ট, যে সকল ভার্ব সাবজেক্ট এবং ভার্বের যে পরবর্তী অংশ সেটাকে এক এবং অভিন্ন মানে একই বুঝাবে, সেটাকে আমরা কি বলবো লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব অপর নাম কি কোপুলেটিভ ভার্ব। তাহলে এখানে কি হইতে পারে দেখো, এখানে আমরা লিখলাম কি সাবজেক্ট, এখানে কি লিখলাম সাবজেক্ট, এখানে ডট দিলাম আর এখানে লিখলাম কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট কাকে বলে একটু আগে আমরা পড়ছি যে কমপ্লিমেন্ট কি। তাহলে এখানে দেখো এখানে লিখলাম হলো সাবজেক্ট আর এখানে কমপ্লিমেন্ট, তাহলে মাঝখানে যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে কি আমাদের লিঙ্কিং ভার্ব, সেই ভার্বটা কি হবে লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব কি, যে সকল ভার্ব সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী যে অংশ এটাকে কমপ্লিমেন্টও বলতে পারি, সেটাকে এক বা অভিন্ন বোঝাবে, তখন সেই ভার্বটাকে আমরা কি বলবো লিঙ্কিং ভার্ব, সেই ভার্বটাকে আমরা কি বলবো লিঙ্কিং ভার্ব। তাহলে এখানে দেখো এখানে একটা কথা আমাদের জানতে হবে, লিঙ্কিং ভার্বকে টু বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। লিঙ্কিং যে ভার্বগুলো আছে তাদেরকে আমরা কি করতে পারবো টু বি ভার্ব দ্বারা, টু বি ভার্ব দ্বারা কি করতে পারবো রিপ্লেস করা যায়। বুঝতে পারছো? তাহলে লিঙ্কিং ভার্বকে আমরা কি করতে পারবো টু বি ভার্ব দ্বারা রিপ্লেস করতে পারবো। আমি এখন দেখি কোন ভার্বগুলো লিঙ্কিং হয়, দেন আমরা উদাহরণ দেব। আমি আবার বলতেছি সাবজেক্ট আর এখানে থাকবে কমপ্লিমেন্ট আর মাঝখানে হবে কি লিঙ্কিং ভার্ব। আবার লিঙ্কিং ভার্বগুলোকে আমরা কি করতে পারবো টু বি ভার্ব দ্বারা কি রিপ্লেস করতে পারবো। এখন দেখি কোন ভার্বগুলো সাধারণত লিঙ্কিং ভার্ব হয়। তাহলে এখানে দেখো সাধারণত টু বি ভার্ব, তারপর হচ্ছে ফিল, তারপর হচ্ছে বিকাম, এগুলো একটু মনে রাখতে হবে। বিকাম, তারপর হচ্ছে স্মেল, দেন হচ্ছে সাউন্ড, তারপর হচ্ছে অ্যাপিয়ার, দেন হচ্ছে টেস্ট, দেন হচ্ছে টার্ন, দেন হচ্ছে গো, দেন হচ্ছে কি কাম। তাহলে এই ভার্বগুলো সাধারণত লিঙ্কিং ভার্ব হিসাবে কি ব্যবহার করা হয়। তোমরা আরেকটা লিখতে পারি, এখানে লিখতে পারি লুক, দেন লিখতে পারি কি ইটিসি। তাহলে দেখো এই ভার্বগুলো সাধারণত লিঙ্কিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। এখন আমরা এক দুইটা উদাহরণ দেখি কিভাবে লিঙ্কিং ভার্ব হয়। তাহলে দেখো এখানে লিখলাম কি জেরিন ফিলস কি উইট। তাহলে এখানে আমরা লিখতে পারি না জেরিন ইজ, দেখো জেরিন ইজ কি উইট। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের পরবর্তী অংশ কি যে এটা। তাহলে আমরা সংজ্ঞায় পড়ছিলাম যে সকল ভার্ব সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী অংশকে একই বুঝাবে তাদেরকে বলে কি লিঙ্কিং ভার্ব। আবার আমরা পড়ছি লিঙ্কিং ভার্বকে আমরা কি করতে পারি টু বি ভার্ব দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে দেখো জেরিন ইজ উইট, জেরিন উদ্বিগ্ন, এইটাও হয়। জেরিন ফিলস উইট, জেরিন কি চিন্তিত অনুভব করে। তাহলে দুইটাই কি মোটামুটি লেখা যায়। তাহলে সেই হিসাবে দেখো এই যে ভার্বটা এটাকে বলবো কি আমরা লিঙ্কিং ভার্ব। আবার আমরা একটা ওয়ার্ড লিখতে পারি, সেটা কি হয় যেমন দেখো শি ওয়েন্ট কি মেড, সে কি হয়ে গেল পাগল হয়ে গেল। তাহলে এখানে আমরা এটা আবার কি করতে পারি এই যে এই ভার্বটাকে দেখো
তাহলে সে কি পাগল, কে পাগল, সে সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী অংশ সেম। তাহলে সেটাকে আমরা কি বলবো? আবার দেখো এটাকে টু বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়, তাহলে কি লিখতে পারি? হি ওয়াজ কি ম্যাড, তাহলে সে কি পাগল হয়ে গেল। তাহলে এখানেও দেখো এই ভার্বটাও কী হবে? আমাদের লিঙ্কিং ভার্ব হবে। ঠিক আছে, তো আশা করি লিঙ্কিং ভার্ব অ্যান্ড কোপোলিটিভ ভার্ব বুঝতে পারছো। কোনো কোনো জায়গায় লিঙ্কিং ভার্বের পরিবর্তে কোপোলিটিভ থাকতে পারে, বাট বোথ আর সেম। এখন আমরা দেখব যে সকল ভার্বকে টু বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায় না, সেই সকল ভার্বকে কি বলে। এখন দেখো এই ভার্বটা তো আমি কি করতে পারলাম? টু বি ভার্ব দ্বারা রিপ্লেস করতে পারলাম। তো এমন অনেক ভার্ব আছে যে ভার্বগুলোকে টু বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায় না। তো যে সকল ভার্বকে টু বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায় না তাদেরকে আমরা কি বলবো? অ্যাকশন ভার্ব। তাদেরকে আমরা কি বলবো? অ্যাকশন ভার্ব। তাহলে এখন দেখো, তাহলে এখানে একটু লিখি অ্যাকশন ভার্ব। আর আমরা সাধারণত যতগুলা মানে ভার্ব ব্যবহার করি ম্যাক্সিমামই কি হয়? অ্যাকশন ভার্ব হয়। যে ভার্বগুলা কি হবে না? টু বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যাবে না, এবং সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট কি একই হবে না, এখানে অবজেক্ট থাকবে, এখানে কমপ্লিমেন্ট থাকবে না। আর সেগুলো হবে কি সেগুলো হবে কি অ্যাকশন ভার্ব। আর আমরা ম্যাক্সিমামে যে ভার্বগুলো ব্যবহার করি সবগুলা অ্যাকশন ভার্ব। তো দেখো টু বি ভার্ব দ্বারা রিপ্লেস করা গেলে লিঙ্কিং, না গেলে কি অ্যাকশন। ওকে, তো আই হোপ দ্যাট দিস ইজ ক্লিয়ার টু ইউ। এখন আমরা পড়ব, এখন একটু দেখব যে কিভাবে ওই লিঙ্কিং ভার্ব বা অ্যাকশন ভার্ব মডিফাই হয়। তাহলে এখানে দেখো, যদি ভার্বের পরে কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা লিঙ্কিং ভার্ব হবে, আর যদি অ্যাডজেক্টিভ না থাকে সেটা লিঙ্কিং ভার্ব হবে না। আমি আবার বলতেছি, যদি ভার্বের পরে কোনো অ্যাডজেক্টিভ থাকে, মানে লিঙ্কিং ভার্বকে মডিফাই করার জন্য ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ দরকার, আর যদি অ্যাডভার্ব থাকে তাহলে সেটা লিঙ্কিং ভার্ব হবে না। তো আমরা একটু দেখে নিই, কারণ কারেকশন এগুলো দেখতে হয়। তাহলে এখানে দেখো লিখলাম দ্য বয় লুকস ইন্টেলিজেন্ট। তাহলে এখানে দেখো লিখলাম কি? দ্য বয় লুকস কি? দ্য বয় লুকস ইন্টেলিজেন্ট। দ্য বয় লুকস কি ইন্টেলিজেন্ট। তাহলে এখানে দেখো এই যে এই ওয়ার্ডটা, ভার্বের পরে যে ওয়ার্ডটা, সেটা কি একটা অ্যাডজেক্টিভ, সেটা কি একটা অ্যাডজেক্টিভ। সেজন্য এটা কি হবে? এই ভার্বটা কি হবে? আমাদের লিঙ্কিং ভার্ব। আবার দেখো এটা লিখি দিস ব্যাড ফিলস, সেটা লিখি দিস ব্যাড কি সিনস কমফোর্টেবল। তাহলে এখানে দেখো এই বিছানাটা কি হয়? আরামদায়ক বলে মনে হয়। তাহলে কমফোর্টেবল মানে কি? আরামদায়ক, এটাকে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই ভার্বগুলোর পরে দেখো কি আছে? অ্যাডজেক্টিভ আছে। তাহলে এই ভার্বগুলো হবে কি আমাদের লিঙ্কিং ভার্ব। এখন যদি অ্যাডজেক্টিভ না হয়ে অন্য কিছু হইতো, যদি অ্যাডভার্ব হইতো, তখন সেটা কি হবে না? লিঙ্কিং ভার্ব হবে না। তো আমি যদি এখানে লিখি শি লুকস আফটার হার মাদার, দেখো কেয়ারফুলি। তাহলে এখানে দেখো এখানে ভার্বের পরে কি আছে? যে অ্যাডভার্ব আছে। তাহলে অ্যাডভার্ব থাকার কারণে কি হবে না? এই যে এই ভার্বটা এখন আমাদের কি হবে না? লিঙ্কিং ভার্ব হবে না। তাহলে দেখো লিঙ্কিং ভার্ব হওয়ার জন্য ভার্বের পরে কি থাকতে হবে? একটা অ্যাডজেক্টিভ থাকতে হবে, বাট এটা কি? এটা একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব থাকার জন্য এই ভার্বটাকে এখন আমরা কি হিসাবে বলতে পারবো না? লিঙ্কিং ভার্ব হিসাবে বলতে পারবো না। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। এখন আমরা পড়বো ডিফেক্টিভ ভার্ব। তাহলে দেখো ডিফেক্টিভ ভার্ব কি? এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য না পড়লে হবে, এটা বিসিএস এর জন্য। তাহলে এখানে দেখো, তবে একটু দেখে রাখা ভালো। ডিফেক্টিভ ভার্ব কি? যে সকল ভার্বের সকল ক্রমে পরিবর্তন করা যায় না তাদের করে ডিফেক্টিভ ভার্ব। তাহলে দেখো যে সকল ভার্বের সকল ক্রমে কি করা যায় না? পরিবর্তন করা যায় না তাদেরকে বলা কি? ডিফেক্টিভ ভার্ব। তাহলে এখানে দেখি বেস, তারপর এখানে লিখলাম প্রেজেন্ট, এখানে লিখলাম কি? পাস্ট পার্টিসিপল, আর এখানে লিখলাম মনে করো পারফেক্ট পার্টিসিপল। তাহলে এখানে দেখো এটা লিখছি আমরা বেস ফ্রম, এটা প্রেজেন্ট ফ্রম, এটা ফার্স্ট ফ্রম, পাস্ট পার্টিসিপল ফ্রম, আর এখানে কি পারফেক্ট পার্টিসিপল। পাঁচটা ফ্রম আমি লিখলাম। তাহলে এখানে একটা ওয়ার্ড নিলাম, সেটা লিখলাম মনে করো কি? ড্র। তাহলে ড্র এখানে কি হলো? সেটা ড্রিঙ্ক নেই। তাহলে এখানে একটা ওয়ার্ড নিলাম ড্রিঙ্ক, আর এখানে নিলাম কি আমরা? ক্যান। এখন দেখো এটা হচ্ছে আমাদের বেস ফর্ম। আমরা অনেক সময় বুঝি না বেস ফর্ম কি আর প্রেজেন্ট ফর্ম কি। এটা হচ্ছে বেস ফর্ম, আর এটার সাথে আমরা কি যুক্ত করলাম? একটা এস, তাহলে হয়ে গেল যে ড্রিঙ্কস। তাহলে এইটা হবে কি আমাদের প্রেজেন্ট ফর্ম। যার সাথে এস বেস যুক্ত হয় সেগুলো প্রেজেন্ট ফর্ম হয়, আর এইটা কি আমাদের বেস ফর্ম। এখন এটা ফার্স্ট ফর্ম কি হবে? ড্রিঙ্ক, ড্রিঙ্ক। তাহলে এখানে কি আসলো? ড্রিঙ্ক।
পাস্ট পার্টিসিপল কি হবে ড্রাঙ্ক, DRUNK ড্রাঙ্ক। আর এখানে দেখো এটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল দেব, প্রেজেন্ট কি পার্টিসিপল, তাহলে এখানে কি দিলাম ড্রিঙ্কিং, এখানে কি দিলাম ড্রিঙ্কিং। তাহলে এখানে দেখো তো এই যে ডিং ভার্ব এটাকে আমরা কি করতে পারতেছি ভার্বের সকল ফর্মে কি কনভার্ট করতে পারতেছি, তাহলে সেই জন্য এটা আমাদের ডিফেক্টিভ ভার্ব না। কিন্তু এখানে ক্যান দেখো, ক্যানকে আমরা কি করতে পারবো, ক্যান্স লেখা যাবে, এখানে ক্যান্স কি লেখা যাবে না, তাহলে এই ফর্মে করা যাবে না। ফার্স্ট ফর্ম করতে পারবো ক্যান মানে কি কুড, ক্যান মানে কি কুড। আর বাকি দেখো এইগুলা নাই, এইটাও নাই, তাহলে এই যে ক্যান ভার্ব এটাকে আমরা কি বলবো ডিফেক্টিভ ভার্ব। অর্থাৎ দেখো যে সকল ভার্বকে ভার্বের সকল ক্রমে পরিবর্তন করা যায় না তাদেরকে বলে কি ডিফেক্টিভ ভার্ব। তাহলে এগুলোকে করা যায়, এগুলো ডিফেক্টিভ না, বাট এটাকে করা যাবে না, এটা হবে কি আমাদের ডিফেক্টিভ ভার্ব। এখন আমরা পড়বো ইমপার্সোনাল ভার্ব। তাহলে দেখো ইমপার্সোনাল ভার্ব, ইমপার্সোনাল ভার্ব, তাহলে এটা খুবই সহজ। ইমপার্সোনাল ভার্ব কি, তাহলে দেখো কোনো যে ভার্ব কি করে অনির্দিষ্ট সাবজেক্ট হিসাবে ইটকে গ্রহণ করে এবং সেই সাবজেক্ট ইট কী হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার করবে, তাদেরকে আমরা কি বলবো ইমপার্সোনাল ভার্ব। তাহলে এখানে দেখো যে সকল ভার্ব অনির্দিষ্ট সাবজেক্ট হিসাবে ইটকে গ্রহণ করে এবং ইট কী হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার করা হবে, সেই ভার্বগুলোকে আমরা কি বলবো ইমপার্সোনাল ভার্ব। তাহলে এখানে লিখলাম ইট, দেখো ইট রেন্ট, ইন রেন কি হেভিলি, ইন রেন কি হেভিলি। তাহলে এখানে দেখো এখানে নির্দিষ্ট কোনো সাবজেক্ট নাই, তাহলে এই ভার্বটা কি করলো ইটকে অনির্দিষ্ট সাবজেক্ট হিসেবে কি গ্রহণ করলো, সেই জন্য ইট কি হবে আমাদের এই ভার্বটা কি হবে আমাদের ইমপার্সোনাল ভার্ব। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা পড়বো প্রভাব। তাহলে প্রভাব খুবই গুরুত্বপূর্ণ ভার্ব, এটা হয়তো অনেকের কাছে নতুন, আর এটা BCS এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য মাঝে মধ্যে লাগে। তাহলে দেখো এটা অনেকের কাছে নতুন মনে হবে প্রভাব। তাহলে এখানে প্রভাব কি, তাহলে দেখো যখন কোনো ভার্ব তার পূর্ববর্তী ভার্বের পরিবর্তে বসে তখন সেটাকে বলে কি প্রভাব বলে। আমি আবার বলতেছি, যখন কোনো ভার্ব তার পূর্ববর্তী ভার্বের পরিবর্তে ব্যবহার করা হয় তখন সেই ভার্বকে বলে কি প্রভাব। তাহলে প্রভাব হিসাবে সাধারণত ডু অথবা দেখো ডাস অথবা ডিড এই তিনটাকে ব্যবহার করা হয়। আমরা একটু দেখি, এখানে লিখলাম দেখো মাই সিস্টার কুকস রাইস। তাহলে এখানে আবার কি লিখলাম সো ডাজ মাই মাদার। তাহলে এখানে দেখো তো এখানে কি ছিল মাই সিস্টার কি কুক রাইস, ভাত কি রান্না করে, বাট এখানে দেখো তো সো ডাজ কি মাই মাদার। তো এখানে তো হওয়ার কথা ছিল কি কুক যে ভার্ব সেই ভার্বটা এখানে হওয়ার কথা ছিল, কিন্তু এই যে কুকস রান্না করা এই ভার্বটাকে আমরা কি দ্বারা রিপ্লেস করলাম ডাস দ্বারা। তাহলে এইখানে কি করলো এই ডাস কি করলো এই পূর্ববর্তী ভার্বের পরিবর্তে ইউজ করা হলো বা বসলো, তাহলে সেই জন্য এই ডাসটাকে বলবো কি আমরা প্রভাব। তাহলে এখন সংখ্যাটা যদি আবার বলি, যে সকল ভার্ব পূর্ববর্তী ভার্বের পরিবর্তে ব্যবহার করা হয় তাদেরকে বলে কি প্রভাব। আর প্রভাব হিসাবে কি আমরা ডোজরা ডিডকে বসা হয়। তাহলে এখানে দেখো এখানে পূর্ববর্তী ভার্ব ছিল কি কুকস, এর পরিবর্তে এখন বসালাম কি ডাজ, তাহলে এই ডাজ কি হবে প্রভাব। যদি আরেকটা সেন্টেন্স লিখি হি ওয়েন্ট টু, দেখো হি ওয়েন্ট টু স্কুল এন্ড ডিড হিজ কি ব্রাদার, আমি লিখলাম কি ডিড হিজ মাদার। তাহলে এখানে দেখো তো এখানে সে কোথায় গিয়েছিল স্কুলে গিয়েছিল, আর এখানে আমরা দিলাম কি ডিড। এই গো ওয়েন্ট গান এগুলো কোনোটা আমরা ব্যবহার করি নাই, এখানে একটা সো দিতে পারি অ্যান্ড সো, দেখো অ্যান্ড সো ডিড হিজ কি ব্রাদার। তাহলে এই ডিডটাকে আমরা কি বলবো প্রভাব। তো আশা করি এটা বুঝতে পারছো প্রভাবকে। এখন আর দুইটা বার পড়বো, একটা হচ্ছে রিফ্লেক্সিভ আর একটা হচ্ছে কোয়াসিপেসিভ। তাহলে এখানে দেখো রিফ্লেক্সিভ ভার্ব, এটা অনেকেই পড়ে আসছে, এটা রিফ্লেক্সিভ ভার্ব। তাহলে রিফ্লেক্সিভ ভার্ব পড়ার জন্য আগে আমরা একটু রিফ্লেক্সিভ প্রনাউনগুলো দেখব। তাহলে এখানে দেখো এখানে আমরা কতগুলো লিখলাম পার্সোনাল অবজেক্ট, তাহলে পার্সোনাল অবজেক্ট কি হইতে পারে মাই, হইতে পারে হিম, হইতে পারে কি হার, হইতে পারে কি দেখো ইউর অথবা কি আওয়ার। তাহলে এগুলো হচ্ছে পার্সোনাল অবজেক্ট। এখন এই পার্সোনাল অবজেক্টের সাথে কি হয়তো সেলফ, দেখো হয়তো কি সেলফ
অথবা কি সেলফস, অথবা কি সেলফ যুক্ত হয়ে কি কি তৈরি করতে পারে। এখানে দেখো যদি সিঙ্গুলার হয় তাহলে যুক্ত করবে কি আমরা সেলফ, আর যদি প্লুরাল হয় দেন যুক্ত করবো কি সেলফস। তাহলে এখানে দেখো আওয়ারটা হচ্ছে কি প্লুরাল, তাহলে এর সাথে আমরা যুক্ত করবো কি সেলফস, আর বাকিগুলো আমরা সিঙ্গুলার ধরে নিলাম, এর সাথে যুক্ত করবো কি আমরা সেলফ। যদি যুক্ত করি তাহলে এখানে কি কি যুক্ত হবে দেখো, তাহলে হয়ে গেল মাই সেলফ, হয়ে গেল কি হিমসেলফ, তারপর হয়ে গেল কি হার সেলফ, দেখো হার সেলফ, দেন কি ইউর সেলফ, ইউর সেলফ, আর এখানে হবে কি আওয়ার সেলফস, আওয়ার কি সেলফস, তাহলে প্লুরাল হলে কি সেলফস হবে। তাহলে এখানে দেখো পার্সোনাল অবজেক্টের সাথে সেলফ অথবা সেলফ যুক্ত হয়ে যে সকল ওয়ার্ড গঠিত হয় তাদেরকে বলে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এই ওয়ার্ডগুলো কি হবে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো কি হবে বলা রিফ্লেক্সিভ প্রোনাউন। হ্যাঁ, এখন দেখো যে সকল ভার্ব অবজেক্ট হিসাবে রিফ্লেক্সিভ প্রোনাউনকে গ্রহণ করে তাদেরকে আমরা বলবো কি রিফ্লেক্সিভ ভার্ব। খুব ইজিলি আমরা শিখতে পারি যে সকল ভার্ব অবজেক্ট হিসাবে কি করবেন রিফ্লেক্সিভ প্রোনাউনকে গ্রহণ করবে এবং সাবজেক্ট কি বোঝাবে, এবং কি বোঝাবে সাবজেক্ট কি বোঝাবে, তাদেরকে আমরা কি বলবো রিফ্লেক্সিভ ভার্ব। আবার আমরা এইটাও বলতে পারি যে সকল ভার্ব সাবজেক্ট এবং অবজেক্টকে একই রূপ হিসাবে দেখায় সেই সকল ভার্বগুলোকে বলে কি রিফ্লেক্সিভ ভার্ব। তো রিফ্লেক্সিভ ভার্ব চেনার সহজ উপায় হচ্ছে কোনো একটা রিফ্লেক্সিভ অবজেক্ট তার সাথে কি থাকবে, তখন সেটা হয়ে যাবে কি আমাদের রিফ্লেক্সিভ ভার্ব। তাহলে এখন দেখো আমরা যদি একটা উদাহরণ লিখি তাহলে সেটা কি লিখতে পারি, যেমন হি কিলড হিমসেলফ, এটা আমরা অনেক আগে থেকে পড়ে আসছি, হি কিলড কি হিমসেলফ, তাহলে সে নিজেকে কি করলো হত্যা করলো। এখানে কি আছে দেখো রিফ্লেক্সিভ অবজেক্ট, আর রিফ্লেক্সিভ অবজেক্ট কাকে বোঝাচ্ছে সাবজেক্টকে। তাহলে দেখো এই ভার্বটা কি করলো সাবজেক্ট এবং অবজেক্টকে একই ব্যক্তি বা বস্তু রূপে প্রকাশ করলো, দ্যাটস ওয়াই কি এই ভার্বটাকে আমরা কি বলবো রিফ্লেক্সিভ ভার্ব। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো সাধারণত রিফ্লেক্সিভ ভার্ব হিসেবে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় দেখো আমরা সাধারণত এই ভার্বগুলো কি রিফ্লেক্সিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি কি অ্যাবাইল, অ্যাবসেন্ট, ডিমিন, এক্সার্ট, ইন, গ্রিসিয়েট, ইন্ট্রোডিউস, পারজোর, ডিজাইন, ফ্রাইট, ফ্লোম, এগুলো ভার্বগুলোকে আমরা কী করতে পারি রিফ্লেক্সিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এখন আমরা পড়বো আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে কোয়াসিফিসিভ ভার্ব। তো এটা অনেকেরই পরিচিত কোয়াসিফিসিভ, আমরা অনেক আগে থেকে পড়ে আসতেছ। তাহলে এখানে লিখলাম কোয়াসিফিসিভ, কোয়াসিফিসিভ ভার্ব। তাহলে দেখো যে সকল ভার্ব অ্যাক্টিভ ফর্মে থাকা সত্ত্বেও প্যাসিভের অর্থ প্রকাশ করে তাদেরকে বলে কি কোয়াসিফিসিভ ভার্ব। আমি আবার বলতেছি যে সকল ভার্ব কি করবেন অ্যাক্টিভ ফর্মে থাকবে বাট অর্থ প্রকাশ করে প্যাসিভের মতো, দিস ইজ কল্ড কোয়াসিফিসিভ। তাহলে কোয়াসিফিসিভ ভার্ব দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে উইথ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে উইদাউট কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখো আমি যে একটা উদাহরণ লিখি, তাহলে এখানে লিখলাম দ্য বুক ইজ কি প্রিন্টিং, বইটা কি হচ্ছে মুদ্রিত হচ্ছে, তাহলে লিখতে পারি দ্য হাউস ইজ কি বাইন্ডিং, তার মানে কি ভবনটি নির্মিত হচ্ছে। তাহলে দেখো এই যে এখন তো আমরা বুঝি যে কমপ্লিমেন্ট জিনিসগুলো কি। আচ্ছা আরেকটা উদাহরণ আমরা লিখি, যেমন আয়রন ফিলস হার্ড, আয়রন ফিলস হার্ড, লোহা কি হয় শক্ত অনুভূত হয়। তাহলে এখানে দেখো রাইস সেলস শিপস, রাইস সেলস শিপ, তাহলে এখানে দেখো তো এগুলো কিন্তু অ্যাক্টিভ আছে বাট অর্থ প্রকাশ করতে পেরেছিবে কীভাবে দেখো দ্য বুক ইজ প্রিন্টিং, বইটি মুদ্রিত হচ্ছে। এখন বই তো নিজে নিজে মুদ্রিত হতে পারে না, দ্য হাউস ইজ বিল্ডিং, তো ভবনটি নিজে নিজে নির্মিত হতে পারে না, অন্যের মাধ্যমে হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে কোয়াসিফিসিভ। এখন এখানে দেখো এখানে ভার্বের পরে আর কোনো অংশ নাই, এখানে ভার্বের পরে আর কোনো অংশ নাই, এইটাও কোয়াসিফিসিভ। আয়রন ফিলস হার্ড, লোহা শক্ত অনুভূত হয়। এখন আয়রন তো নিজে নিজে অনুভব হতে পারে না, অন্যের মাধ্যমে এটা প্রকাশ করা হয়, সেজন্য স্ট্রাকচার অ্যাক্টিভ বাট বাংলা অর্থটা প্যাসিভ। আবার এখানে দেখো এই যে এখানে একটা ভার্ব আছে সেটা হচ্ছে ফিলস ভার্ব, এই ভার্বের পরে দেখো এখানে একটা ওয়ার্ড আছে অ্যাডজেক্টিভ, তাহলে এইখানে দেখো এটা কিন্তু কমপ্লিমেন্ট, তাহলে এইখানে যে কোয়াসিফিসিভ ভার্বটা আছে এটা হচ্ছে উইথ কি কমপ্লিমেন্ট, দেখো উইথ কি কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্ট MENT, এটা কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসিফিসিভ। এটাও দেখো রাইস সেলস চিপ, তাহলে এইটাও কি আমাদের কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসিফিসিভ, বাট এখানে ভার্বের পরে কোনো অংশ নাই সেজন্য হচ্ছে উইদাউট কমপ্লিমেন্ট। তাহলে এই সবগুলো হচ্ছে আমাদের কোয়াসিফিসিভ ভার্বের উদাহরণ। তো কোয়াসিফিসিভের কখনো কখনো কমপ্লিমেন্ট থাকবে না, আবার কখনো কখনো কমপ্লিমেন্ট থাকতে পারে। তাহলে কমপ্লিমেন্ট কি সেটা আমরা একটু আগে পড়ে আসছি। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, আর আমরা
5টা লেকচার কমপ্লিট করলাম, আরেকটা লেকচার পড়লেই মোটামুটি ভার্ব শেষ হয়ে যাবে। আগামী লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আগামী ক্লাসে আমরা পড়ব ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং পজিটিভ ভার্ব, যেটা অ্যাডমিশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায়। আর এখন থেকে আমরা যে ক্লাসগুলো শেষ করলাম এর উপর এক্সাম স্টার্ট হবে, ডে এক্সাম। তো তোমরা চাইলে প্রতিদিন এক্সাম দিতে পারো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।